মোনার জীবনে প্রথম প্রেম। কি এক ধারালো অনুভূতিময় মুহূর্তে। মোনার অন্তরতম প্রদেশে যেন বসন্তের আবির্ভাব ঘটেছে। মোনা বিভোল চিত্তের কল্পনা দিগ্বিগিক মাতিয়ে তুলেছে। অদ্ভুত এক প্রেমাবেগ বসন্তের হিমেল মারুতের মতো মোনার মনে মৃদু দোলা দিচ্ছে। মোনা মাঝে মাঝে স্থান কাল ভুলে প্রিয়মকে নিয়ে ভাবনায় বিবশ হয়ে যায়। ঠোঁটের কোন প্রদেশে সূক্ষ্ম হাসির রেখা ক্ষুদ্র তরঙ্গের ন্যায় দোলা দেয়। কয়েকদিন কেটে গেলেও মোনা প্রিয়মের চোখের দিকে তাকিয়ে সহজভাবে কথা বলতে পারে না। প্রিয়মের উপস্থিতিতে মোনার হাসফাস অবস্থা হয়। ধরনীর সব আর্টটা মোনার মনে ভর করে। প্রিয়মের চোখে দিকে তাকানো যেন দুরূহ কাজ। অথচ আগে এই চোখের দিকে সেন দৃষ্টিতে কয়েকবার বিরক্ত হয়েছে মোনা। সম্পর্কটা প্রেমে পরিণত হওয়ার পরপরই সবকিছু বদলে গেছে। মোনা ভার্সিটিতে যায়। মোনার খিটখিটে মেজাজ ইদানিং শীতল হয়ে গেছে। মোনার মর্মদেশে যে দুশ্চিন্তাগুলো বারবার উকি দিত সেগুলো আজকাল স্থান পায় না। মোনার প্রতি মুহূর্তের সহচর ছিল যে বিষণ্ণতা, সে ও যেন আজকাল মোনার দেখা পায় না। শ্রুতি গুরুতর চিন্তিত মুখে মোনার দিকে তাকিয়ে বলল, তোমার এত সব পরিবর্তনের কারণ কি? মোনা, আমি না তোমার এই বৈচিত্র্যময় আচরণ নিয়ে চিন্তিত। মোনা নিশ্চিন্তে হাসে। উচ্ছ্বাসিত সে হাসি। শ্রুতির দিকে তাকিয়ে বলল, ক্ষুদ্র এই জীবনে অনেক মোড়। কিছু কিছু মোড়ে মানুষ কাঁদে, কিছু কিছু মোড়ে হাসে। শ্রুতির মুখ দেখে মনে হলো মোনার বলা কথাগুলো দুর্বোধ্য লাগল ওর কাছে। শ্রুতির সব কথার ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে উত্তর দিবে মোনা। সেসব কথার মানে খুঁজতে খুঁজতে শ্রুতি ধৈর্যচ্যুত হয়ে যায়। মোনার ভার্সিটি ছুটি হয়। ভার্সিটি থেকে বের হতেই প্রিয়মের মেসেজ। মোনা ফোনের স্ক্রিনের দিকে তাকায়। ভার্সিটির কাছে অপেক্ষা করো, আমি আসছি। মোনা মেসেজটার দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রিয়ম অফিস বাদে আসবে? মোনার এসব ভাবনা চিন্তা শেষ হতে না হতেই প্রিয়ম চলে আসে। মোনাকে দেখেই খানিকটা দূর থেকেই ঠোঁট প্রশস্ত করে হাসে। প্রিয়ম মোনার কাছে এসে দাঁড়ায়। প্রিয়ম কাছে আসতেই মোনা স্বভাব অনুযায়ী অন্যদিকে মুখ ফিরিয়ে ফেলে। ওপাশে ফিরানো মুখটা দেখার জন্য প্রিয়ম কৌতূহলী হয়ে ওঠে। গলায় কিছুটা রোষাবেশ নিয়ে বলে, ওভাবে মুখ ঘুরিয়ে রাখলে আমি চলে যাব কিন্তু। মোনার কোনো পরিবর্তন নেই। কিছুক্ষণ পেরিয়ে যায়। প্রিয়ম ব্যগ্র হয়ে বলে, আমি অফিস রেখে এসেছি। আর তুমি আমার কি তাকাতেই লজ্জা পাচ্ছ? এত লজ্জা আগে কোথায় ছিল? ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছ কত? প্রিয়ম যেন হতাশ হল। মোনা প্রিয়মের দিকে তাকাল। মোনার মুখে বিরক্তি আর লাজুকতা। নিঃশব্দতা ভেঙে মোনা বলে, অফিস রেখে কেন এসেছেন? প্রিয়ম বিদ্রূপ করে বলল, কেন এসেছি তুমি বুঝো না? মোনা প্রত্যুত্তর করল না। কিছুক্ষণ আবার আগের মতো চুপ থাকল। প্রিয়ম অধৈর্য হয়ে বলল, এভাবে চুপ হয়ে আছো কেন? মোনা, হয়েছেটা কি তোমার? এত লজ্জা আসে কোত্থেকে? প্রিয়ম একটু থেমে আবার বলল, গাড়িতে উঠো। মোনা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। প্রিয়ম বলে, এক জায়গায় যাব। মোনা আর কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠল। প্রিয়ম গাড়ি স্টার্ট করল। মোনা আগের মতো অরব থাকল। মোনার এই শব্দহীনতায় প্রিয়ম বিরক্ত হয় মাঝে মাঝে। মোনা, রবীন্দ্রসঙ্গীত শুনব? মোনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। প্রিয়ম রবীন্দ্রসঙ্গীত ছাড়ে। মোনার খেয়াল মোটেও গানের দিকে নেই। মোনার মস্তিষ্ক অদ্ভুত এক অনুভূতিতে অবশ করে রেখেছে। মোনা নিসার পরিবেশটাকে অবকাশ দিয়ে বলল,
কোথায় যাচ্ছি আমরা? আমার একটা পছন্দের জায়গা, আগে সেখানে নিয়ে যাব তোমায়। আচ্ছা মোনা, এর আগে কোনো সম্পর্ক ছিল তোমার? প্রিয়মের প্রশ্নে মোনা বিরক্ত হল মনে মনে। আগে সম্পর্ক থাকাটাও অস্বাভাবিক কিছু না, কিন্তু মোনার ছিল না, তাই মোনার কাছে অবান্তর লাগল। মোনা ভারী গলায় বলল, না। আপনার কয়টা ছিল? মোনার প্রশ্নে প্রিয়ম উচ্চস্বরে হাসল। হাসি থামতে সময় লাগল বেশ। গলায় হাসির রেশ বিদ্যমান রেখেই প্রিয়ম বলল, আগে রিলেশন ছিল কিনা তা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করলে কয়টা ছিল? অবশ্য যৌক্তিক প্রশ্ন করেছ। হ্যাঁ, অনেকগুলো ছিল। মোনা অন্তরতম অচলে সূক্ষ্ম পীড়া অনুভব করল। প্রিয়মের ক্ষেত্রে এসব অস্বাভাবিক না, মোনা জানে, তবুও কেন জানি এরূপ যন্ত্রণা। মোনা বিমর্ষতাপূর্ণ গলায় বলল, এখনো আছে? প্রিয়ম সহজ গলায় বলল, হ্যাঁ আছে তো। মোনা বজ্রাহত হল যেন। মুখের অবস্থা সংকটজনক। মোনা তীব্র যন্ত্রণায় দগ্ধ হচ্ছে যেন। নির্বাক, রক্তশূন্য দৃষ্টিতে তাকায়। প্রিয়ম মোনা অবস্থা বুঝতে পেরে মোনার একটা হাত শক্ত করে ধরে গাঢ় গলায় বলল, হ্যাঁ আছে, আমার সম্পর্ক তোমার সাথে, আর কারো সাথে নেই। মোনার একটু আগের সব শঙ্কা মিছে হয়ে গেল। বুকের ভেতর যে সূক্ষ্ম যন্ত্রণা অনুভূত হয়েছিল তা উবে যায়। এক রাশ অভিমান নিয়ে তাকায় প্রিয়মের দিকে। প্রিয়ম হেসে আবার বলল, কি ভেবেছিলে? মোনা প্রিয়মের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বিরক্ত গলায় বলল, ধ্যাত, কিছু ভাবিনি। ভেবেছ অনেক কিছু। মোনা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুটা লাজুক ভাব মোনার মুখে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, আমায় কি তুমি বলা যাবে? নাকি প্রিয়ম ভাই ডাকবে সারা জীবন? ছেলে মেয়ে মামা ডাকবে আমায়? কি লজ্জার ব্যাপার। মোনা অস্বাচ্ছন্দ্য বোধ করে এসব কথায়। মুখ ভারী করে বলল, আচ্ছা ভাই, ডাকব না, শুধু আপনি বলবো। কিন্তু পরবর্তীতে এসব অসংলগ্ন কথাবার্তা বললে খারাপ হবে। মোনার মুখের ভাব দেখে প্রিয়ম মজা পায় যেন। বিস্মিত হওয়ার ভান করে বলল, অসংলগ্ন কথাবার্তা কি বললাম? মোনা কপাল কুঁচকে ফেলে। মোনা চোখ লাল করে তাকায় প্রিয়মের দিকে। প্রিয়ম হাসি থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, বলবো না। কিন্তু ভাই ডাকলে আবার বলল। কথা শেষ না হতেই প্রিয়ম গাড়ি থামায়। প্রিয়ম গাড়ি থেকে নেমে মোনায় নামতে বলে। মোনা নামে গাড়ি থেকে। ঝকঝকে নদীর তীর, একটু তফাতেই বেঞ্চ। জায়গাটা মনোমুগ্ধকর। মোনা আশেপাশে চোখ বুলিয়ে দেখছে চারপাশটা। কিছু মুহূর্ত পর প্রিয়ম বলল, বসো। মোনা বসল। প্রিয়ম মোনার পাশেই। মাঝখানে একটু দূরত্ব রয়েছে। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনা আগে যে সব প্রেম ছিল সব ব্রেকআপ হয়ে গেছে? তাদের ছাড়তে আপনার কষ্ট হয়নি? প্রিয়ম স্বাভাবিক গলায় বলল, এখানে ব্রেকআপে মানুষ কষ্ট পায় না তেমন। আর তাদের প্রতি তেমন কোনো অনুভূতি ছিল না আমার, যেটা তোমার প্রতি আছে। মোনা কিছুক্ষণ উদাস হয়ে তাকিয়ে থাকে। প্রিয়ম মোনার একটু কাছে এগিয়ে বসে বলল, অতীতের কথা বাদ দিই, বর্তমান ভবিষ্যতের কথা ভাবি। অতীত যদি কখনো সামনে আসে? প্রিয়ম জোর গলায় বলল, আসবে না। মোনা স্বভাব অনুযায়ী আবার চুপ হয়ে থাকল। প্রিয়ম মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আবেগপূর্ণ গলায় বলল, মোনা, তোমার কপালে একটা চুমু খাই? নিঃসংকোচ আবেদন।
মোনা শিউরে উঠে। শীতল রক্তস্রোত প্রবাহিত হয় হৃৎপিণ্ড ছেদ। শ্বাস দ্রুততর হয়। লাজুক লতার মতো নুয়ে পড়ে। মোনার নীরবতা দেখে প্রিয়ম মোনার দুই গালে হাত দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। মোনা ঈষৎ কেঁপে ওঠে। নেত্র দুটো বুজে আছে মোনার, ওষ্ঠদ্বয় কাঁপছে। চোখ খুলে তাকাতে পারছে না। শ্বাসরুদ্ধ হয়ে আসছে। মোনার একদম সম্মুখে প্রিয়ম। চোখ খুললেই প্রিয়মের চোখাচোখি হবে। মোনার হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে। প্রিয়ম তাকিয়ে আছে মোনার দিকে। বাড়াবাড়ি রকমের এক সৌন্দর্য ফুটে উঠেছে মোনার চেহারায়। প্রিয়ম কিছুক্ষণ পর দূরত্ব রেখে বসলেও মোনা সহজভাবে তাকাতে পারছে না। ঘোরলাগা অবস্থা মোনার। মহির সমস্ত লজ্জা মোনাকে আর্স্ট করে রেখেছে। এক তীক্ষ্ণ অনুভূতি মোনার ভিতরে তোলপাড় শুরু করছে। সারা রাস্তা প্রিয়মের দিকে তাকালো না মোনা। প্রিয়ম পুনরায় হতাশ গলায় বলল, এত লজ্জা কোত্থেকে আসে? মোনা তাকাও বলছি আমার দিকে। মোনা তাকায়। আবার চোখ ফিরিয়ে নেয়। মোনার লজ্জা পাওয়ায় প্রিয়ম অন্যরকম এক সৌন্দর্য আবিষ্কার করেছে। অনিমেষ দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে। প্রেমিকাদের এমন লাজুক রূপ প্রিয়ম প্রথম দেখল, এর আগে কখনো দেখেনি। মোনা অফিসেও যায়নি আজ। প্রিয়ম বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। নিশানের স্কুল বাসার কাছে হওয়াতে নিশান একাই যায়। মোনার সময় হলে মাঝে মাঝে দিয়ে আসে। নিশান স্কুলেই উদ্দেশ্য বেরোবার পর মোনা থালাবাসন পরিষ্কার করল, বিছানা গোছাল, আরও টুকটাক কাজ শেষ করে ভার্সিটির উদ্দেশ্য বের হল। মোনা বাসার সামনে যেতেই কিছুটা দূরে নিশানের মতো কাউকে দেখে। মোনা ভ্রু কুঞ্চিত করে তির্যক দৃষ্টিতে স্পষ্টভাবে লক্ষ্য করার চেষ্টা করছে। মোনার দৃষ্টিশক্তির কার্যবিপত্তি ঘটল। মেঘবৎভাবে বুঝা গেল কারো হাত ধরে এগিয়ে আসছে নিশানের মতো কেউ। মোনা খানিকটা ভাবুক মনে কৌতূহলী হয়ে সেদিকে পা বাড়ায়। কিছুক্ষণ পর মোনা স্পষ্টভাবে দেখে নিশান পা টেনে টেনে হাঁটছে, এক শ্বেতাঙ্গ মহিলা নিশানের হাত ধরে হাঁটতে সাহায্য করছে। মোনা তড়িৎ গতিতে ছুটে যায়। মোনার চোখে মুখে চাপা আতঙ্ক ঝিলিক। আতঙ্কপ্রবণ গলায় অস্থিরভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? পায়ে ব্যথা পেলি কিভাবে? নিশানের পাশে দাঁড়িয়ে থাকা শ্বেতাঙ্গ মহিলাটি মিহি গলায় বলল, তেমন কিছু না, পায়ে ব্যথা পেয়েছে। হাঁটতে কষ্ট হবে কিছুদিন। শীঘ্রই সেরে উঠবে। নিশানের এমন অবস্থা শঙ্কিত হয়ে মোনা পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতি উদাস্য হয়ে পড়েছে। মোনা শ্বেতাঙ্গ মহিলাটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতাজ্ঞাপন করে নরম গলায় ধন্যবাদ জানাল। মোনা ভার্সিটিতে যাওয়ার পথে প্রায়ই দেখত এই মহিলাকে। বয়স 50 হবে। মোনা নিশানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিশান ব্যথায় চোখ মুখ কুঞ্চিত করে রেখেছে। এমন সময় মোনার কর্ণ গহ্বরে একটা শব্দ তরঙ্গ প্রবেশ করল। আমি মেরিনা। ভদ্রমহিলা আগ বাড়িয়ে নিজের নাম বলল। মোনা মেরিনার দিকে তাকিয়ে একটু হেসে বলল, আমি মোনালিসা। মোনার আজ আর ভার্সিটিতে যাওয়া হল না। মোনা নিশানকে কোলে নিয়ে হাঁটতে গিয়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিশানের পায়ের গোড়ালিতে জখম হয়েছে, মাংস থেতলে গেছে। রক্ত ঝরা শেষে এখন জমাট বেঁধে আছে। মেরিনা ওদের সাথেই হাঁটছে। মোনা মেরিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার বাসা এদিকে? হ্যাঁ, এখানেই। তোমাদের আমি প্রায়ই দেখি। তোমাদের বাসা থেকে 2 মিনিটের রাস্তা। খুব মার্জিতভাবে কথা বলছে মেরিনা, অমায়িক ব্যবহার। মোনা মুগ্ধ হল। 50 মেরিনাকে মোনার কেন জানি 25 বছরের মহিলা মনে হল। মোনা নিশানকে কোলে নিয়ে ক্লান্তিতে হাঁপিয়ে গেল।
মোনা ওর বাসার সামনে এসে মেরিনার দিকে তাকিয়ে সুললিত কণ্ঠে বলল, বাসায় চলুন, কফি খেয়ে যান। মেরিনা হেসে প্রত্যুত্তর করল, আজ না, অন্যদিন। পিচ্চির খেয়াল রেখো। মোনা নিশানকে নিয়ে বাসায় ঢুকল। নিশানকে খাটের উপর বসিয়ে মোনা লম্বা লম্বা শ্বাস ফেলতে লাগল। মোনা স্যাভলন লিকুইড অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দিল। নিশান ব্যথিত মুখে চোখ বুজে আছে। ব্যথা কিছুটা কমে আসলে মোনা রোষপূর্ণ চোখে নিশানের দিকে তাকাল। রুস্ট গলায় বলল, নিশান, তোমায় বলেছি আমি কাজ শেষ করে ভার্সিটিতে যাওয়ার সময় তোমায় স্কুলে দিয়ে আসব। তোমার তরস হইল না, আগে আগে চলে গেলা। এত বেশি বুঝো তুমি। মোনা শেষ অংশটুকু অস্ফুটভাবে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল। খানিক বাদে কড়া গলায় আবার বলল, আর কখনো একা একা যাবে না। নিশান মাথা নিচু করে আছে অপরাধীর ন্যায়। মোনা শঙ্কিত গলায় পুনর্বার বলল, আজ যদি খারাপ কিছু হয়ে যেত। বিভিন্ন শঙ্কা, আতঙ্ক আর ভীতিতে উদ্বিগ্ন হয়ে নিশানকে ধমক দিচ্ছে মোনা। স্কুলে ভর্তি করানোর পর দুষ্টুমি বেড়েছে নিশানের। নিশানের সাথে কথা বলার মাঝেই পিছন থেকে কেউ একজন নিজের উপস্থিতি জানান দিতে হালকা কেসে ওঠে। মোনা চমকে গিয়ে পিছনে তাকায়। জ্যাক দাঁড়িয়ে আছে। মোনা খাট থেকে উঠে দাঁড়ায়। জ্যাককে দেখে অবাক হল ভীষণ। ব্যস্ত হয়ে বলল, জ্যাক, আপনি এভাবে হুট করে আসলেন? কতদিন বাদে আসলেন? বসুন। জ্যাক মোনার দিকে তাকিয়ে হেসে চেয়ারে বসল। নিশানের দিকে তাকিয়ে মোনাকে উদ্দেশ্যে করে বলল, কি নিয়ে এত রেগেছিলেন? মোনা একটু হাসল। জ্যাক আসাতে নিশানের উপর রাগের বিষয়টা বাষ্পাকারে নির্গমন হয়ে গেল। ঠান্ডা গলায় কিছুটা বিরক্ত নিয়ে বলল, ও কিছু না। স্কুলে যাওয়ার পথে পায়ে ব্যথা পেয়ে বাসায় ফিরেছে। আজকাল খুব বেপরোয়া হয়ে গেছে। এ বয়সে একটু দুষ্টুমি করবেই। আজ তাহলে ঠিক সময়ে আসলাম। মোনা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল। জ্যাকের কথাটা বুঝতে পারল না। জ্যাক সহজ করে বলল, দুর্ঘটনার সাথে সাথে ডাক্তার এসে গেছে। মোনা এবার হাসল। হঠাৎ চিন্তাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা জ্যাক, ডাক্তারি ছেড়ে কেউ বিজনেস করে? কি চমৎকার একটা পেশা। আমার প্রবল ইচ্ছে ছিল, বিভিন্ন সমস্যার কারণে আর হয়ে ওঠেনি। কথার শেষ অংশটুকুতে প্রচণ্ড আক্ষেপ ছিল। ইচ্ছে পূরণ না হওয়ার ক্লেশও ছিল। জ্যাক বলল, ছেড়ে দিয়েছে। জীবনে একটা পর্যায়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। জ্যাকের গলায় বিষণ্ণতা। মোনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। জ্যাক নিজেকে সংযত করে বলল, এসব অন্য এক সময় বলবো, এখন থাক। কথা বলার মাঝে প্রিয়ম মেসেজ করল। মোনা অকারণেই কয়েকবার পড়ল মেসেজটা। ভার্সিটি শেষে অপেক্ষা করো। আমি তো ভার্সিটিতে যাইনি। ওপাশ থেকে সাথে সাথে উত্তর এলো, কেন যাওনি? ভালোই হলো। আমি তাহলে 2 মিনিটের ভিতর আসছি। আমি তোমার বাসার কাছেই। প্রিয়ম আর মেসেজের উত্তর দিল না। হয়তো বাসার উদ্দেশ্যে আসছে তাই। মোনা ফোন হাত থেকে রেখে মনোযোগী হয় জ্যাকের প্রতি। প্রিন্সেসকে দেখতে গিয়েছিলাম। আপনি বাসায় ছিলেন না। প্রিন্সেস এখন? প্রিয়ম বাসায় ঢুকাতে মোনার কথাটা শেষ হল না। প্রিয়ম প্রথমে জ্যাককে খেয়াল করেনি। কয়েক মুহূর্ত পর প্রিয়মের মুখের অভিব্যক্তি বদলে যায়। প্রিয়ম ভ্রু কুঁচকে তাকায় তীব্র বিস্ময়ে। প্রিয়মের মুখ দেখে মনে হচ্ছে ও কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। প্রিয়মের মুখাবয়ব দেখে মোনা কিছুটা বিচলিত হল।
প্রিয়মের অন্তর্দেশে কি চলছে বুঝার চেষ্টা করল। বাসার ভিতর কিছুক্ষণের জন্য গাঢ় নীরবতা বিরাজ করল। মোনা নীরবতা ভেঙে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, ইনি জ্যাক, আমার বন্ধু। প্রিয়মের চেহারা আগের ন্যায়ই রইল। এতক্ষণ একটা বিস্ময় ভাবমুখে বিরাজ করলেও ক্রমে ক্রমে সেটা উগ্র রোষে পরিণত হল। প্রিয়মের চেহারায় চাপা ক্রোধ মৃদু দীপ্তি ছড়াচ্ছে। মোনার দিকে প্রদাহপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। জ্যাকও এক অদ্ভুত কারণে অরব হয়ে রইল। জ্যাক প্রিয়মের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলল, আমি জ্যাক। প্রিয়ম। প্রিয়মের কথায় খুব স্পষ্টভাবে প্রকটিত। সেটা জ্যাক না বুঝলেও মোনা বুঝেছে। প্রিয়মের এমন আচরণে মোনা ভীতি কিংবা আতঙ্কিত হচ্ছে না। প্রিয়মের এরূপ আচরণে মোনা ভিতরে ভিতরে দারুণ ক্রোধে ফেটে পড়ছে, কিন্তু জ্যাকের সামনে নিজেকে সংযত করল। প্রিয়মের আচরণে জ্যাকের সামনে অস্বস্তিতে পড়ল মোনা। প্রিয়মের এমন প্রতিক্রিয়ায় মোনা আশ্চর্য না হয়ে পারল না। তীব্র এক রোষ মোনার মগজে পীড়া দিচ্ছে। প্রিয়ম তেমন কথা বলছে না। মোনা যতটা সম্ভব সহজ আচরণ করছে জ্যাকের সাথে। একটু পর জ্যাক ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, মোনালিসা, উঠতে হবে আমায়। সময় পেলে বাসায় যাবেন, কিন্তু একবার। প্রিয়মের সমস্ত প্রতিক্রিয়া উপেক্ষা করে মোনা জ্যাককে উদ্দেশ্য করে বলল, যাবেন কেন? বসুন না, কফি নিয়ে আসি। জ্যাক প্রচণ্ড তাড়াহুড়ো নিয়ে বলল, না না মোনালিসা, অন্যদিন। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। জ্যাক বের হয়ে যায়। মোনা বিকট শব্দে দরজা লাগিয়ে দেয়। প্রিয়মের সামনে আজ লজ্জা, অস্বস্তি কিছুই লাগছে না। মোনা দরজার কাছ থেকে প্রিয়মের দিকে ছুটে গিয়ে ক্ষিপ্ত গলায় বলল, এমন প্রতিক্রিয়ার মানে কি? আপনি জ্যাকের সামনে আমায় অপমান করেছেন। মোনার রাগ খুব ভয়ঙ্কর জিনিস। প্রিয়ম যেন মোনার আচরণে অবাক হল। প্রিয়ম ভেবেছিল মোনা ওর কাছে কুণ্ঠিত হবে। কিন্তু মোনার এমন নির্ভীক আচরণে প্রিয়মের ক্রোধ দ্বিগুণ হয়ে গেল যেন। প্রিয়ম চোয়াল শক্ত করে বলল, তুমি একটা পুরুষের সাথে সময় কাটাবে, সেখানে আমার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আশা করো? কিসের এত ঘনিষ্ঠতা তোমার সাথে? প্রিয়মের কথা শুনে মোনা বুদ্ধিভ্রষ্ট, বিমূঢ় হয়ে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মোনা হতবুদ্ধি হয়ে তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। মোনা অত্যাশ্চর্য গলায় বলল, কি বললেন আপনি? আমি পুরুষের সাথে সময় কাটাই? মোনা ক্ষোভে চাপা গলায় আবার বলল, জ্যাক আমার বন্ধু। এত নিকৃষ্টতর চিন্তা ভাবনা কেন আপনার? আপনি তো আমেরিকায় বড় হওয়া ছেলে, আপনার চিন্তা ভাবনা এত সংকীর্ণ কেন? আমি আমেরিকায় বড় হয়েছি। আমি নাইট ক্লাবে যেতে পারি, আমি মেয়েদের নিয়ে ফুর্তি করতে পারি। কিন্তু তুমি তো কনজারভেটিভ একটা মেয়ে, তুমি কেন একটা পুরুষ নিয়ে বাসায় সময় কাটাবে? প্রিয়মের কথায় মোনা হতবাক হয়ে উত্তর খুঁজে পেল না। মোনা রক্তশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মোনার মগজ রাগে দপদপ করছে। এত অসংলগ্ন কথা মোনা নিতে পারছে না। প্রচণ্ড ক্রোধান্মত্ত হয়ে মোনার চোখ থেকে 2 ফোঁটা পানি বিসর্জিত হল। মোনা নিজেকে সংযত করার চেষ্টা করল। বেশ কিছুক্ষণ পর বলল, জ্যাক আমার ভালো একজন বন্ধু। আপনার চিন্তাভাবনা কিংবা অবান্তর কথার জবাব আমার কাছে নেই। কিন্তু এ মুহূর্তে আমি সত্যি অনুতপ্ত, আপনার মতো কাউকে ভালোবেসে অনুতপ্ত। কথাগুলো বলতে বলতে মোনার চোখ বন্ধ হয়ে আসল। বন্ধ চোখের কোঠর বেয়ে আরো কয়েক ফোঁটা পানি মোনার শুষ্ক কপল ভিজিয়ে দিল। প্রিয়মের রাগ কিছুটা কমে আসল। একটা দীর্ঘশ্বাস ফেলে মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল,
মোনা, আমি অন্তত তোমার ক্ষেত্রে সংকীর্ণ চিন্তা ভাবনার মানুষ। আমি ঈর্ষান্বিত মোনা, আগে কখনো এমন হয়নি আমার। তোমার পাশে যে কোনো পুরুষকে আমার অসহ্য লাগবে, সে যেই হোক। প্রিয়মের কথা শেষ হওয়ার পর মোনা চোখ খুলল। অক্লিষ্ট দৃষ্টিতে তাকিয়ে ধীরস্থির গলায় বলল, জ্যাককে নিয়ে আপনি ঈর্ষান্বিত হলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই। জ্যাক আমার বন্ধু, আপনি আমার বিশেষ কেউ। আমার মনে দুইজনের জন্য দুইটা ভিন্ন স্থান রয়েছে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে অবিক্ষুব্ধ গলায় বলল, আমার জন্য তুমি জ্যাককে ছাড়তে পারবে না? প্রিয়মের কথায় মোনা অধৈর্য হয়ে পড়ে তীব্র বিরক্ত হয়। আপনার জন্য জ্যাককে কেন ছাড়তে হবে? মোনা একটু থেমে বিস্ময়ের সুরে বলে, এগুলো কোনো ধরনের কথা? প্রিয়মের ক্ষুব্ধ চেহারায় এখন চাপা অভিমানের ছাপ। অদ্ভুত এক প্রশ্ন করে ফেলে প্রিয়ম। আমার আর জ্যাকের ভিতর কাকে প্রয়োজন তোমার? এমন একটা কঠিন প্রশ্নের জবাব দিতে মোনা দুদণ্ডও ভাবল না। যেন উত্তর আগে থেকে প্রস্তুত ছিল। নির্লিপ্ততা গলায় বলল, জ্যাক আর আপনার সাথে তুলনা দেওয়া অর্থহীন, মূঢ়তা। আপনার যদি সেই অর্থহীন প্রশ্নটার উত্তর একান্তই প্রয়োজন হয় তাহলে আমি বলবো আমার জ্যাককে প্রয়োজন। মোনার কাছ থেকে এমন অনপেক্ষিত জবাব শুনে প্রিয়ম স্তম্ভিত হয়ে রইল। মোনার বলা কথাটা প্রিয়মের হৃৎপিণ্ডে বজ্রর ন্যায় আঘাত করল। প্রিয়মের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসল, মোনা, তুমি কি বললে? মোনার মুখ দেখে মনে হচ্ছে একটু আগে বলা কথাটার জন্য ও মোটেও অনুতপ্ত নয়। চেহারার অভিব্যক্তি আগের মতোই কঠিন। রাগ চাপিয়ে খুব হিমশীতল গলায় বলল, যা বলেছি তা শুনেছেন। এটা বলার কারণটাও তাহলে শুনুন। মোনা একটু থামল। প্রিয়মের মুখের দিকে তাকাল। প্রিয়মের চোখে মুখের অবস্থা সংকটজনক। প্রখর এক অত্যাশ্চর্য ভাব প্রিয়মের চেহারায় দীপ্যমান। কারণটা শোনার জন্য প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাল। আপনার সাথে সম্পর্কে জড়ানোর আগেও আমি একটা জীবন অতিবাহিত করেছি। সম্পর্কের পর আমি আগের জীবনের সবাইকে ভুলে যাব? আমি আপনাকে আগেই বলেছি জ্যাক আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী। আমার জীবনে জ্যাক আর আপনার দুইজনের স্থানই ভিন্ন ভিন্ন। জ্যাক আমাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি নয়। তাহলে জ্যাকের সাথে আপনার তুলনা করার মতো অর্থহীন প্রশ্ন কেন করলেন? আর হ্যাঁ, আমি অবান্তর এক উত্তর দিয়েছে। আমার ছোট এই জীবনে বিচিত্র রকমের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকেই উত্তরটা দিয়েছে। প্রেম মানে কাউকে বন্দি করে রাখা না। কারো ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা না। প্রেম মানে আপনার পছন্দ অপছন্দ, খারাপ লাগা ভালো লাগা আমার উপর চাপিয়ে দেওয়া না। আপনি আইসক্রিম খেতে পছন্দ করেন না, আমি পছন্দ করি। এখন কি আমি আপনায় জোর করে আইসক্রিম খাওয়াবো? না, প্রেম মানে দুইজন দুইজনের ইচ্ছা অনিচ্ছাকে সম্মান করা। আপনি আমায় বললেন আমি পুরুষ নিয়ে বাসায় সময় কাটাই। কি জঘন্য একটা কথা বলেছেন। আমার প্রতি বিশ্বাসের ছিটেফোঁটাও নেই। সেখানে প্রেম দিয়ে আমি কি করব? যে আমায় কিছু জিজ্ঞেস না করে, কিছু না বুঝে এসব বলতে পারে, তার সাথে সারা জীবন কাটানোর পরিকল্পনা মূর্খতা না? যেখানে বিশ্বাস জিনিসটা এত ঠুনকো সেখানে কিসের প্রেম? আমার প্রতি বিন্দুমাত্র সম্মান রেখে যে কথা বলে না তার সাথে প্রেম? মানুষ কেন প্রেম করে? সারারাত জেগে ফোনে কথা বলতে, ঘুরতে যেতে, রেস্টুরেন্টে খেতে, নাকি একজন মানুষ পেতে যে অপরজনকে সম্মান করবে, বিশ্বাস করবে, সাপোর্ট দিবে? এসবই যদি না থাকে তবে কেন প্রেম? শুধু আপনি না, পৃথিবীর ৮০% মানুষই বুঝে না এসব। আর আমি জ্যাকের কথা কেন বলেছি? কারণ জ্যাক আমায় সম্মান করে, আমার প্রতিটা কাজে সাপোর্ট দেয়, আমার প্রতিটি সিদ্ধান্তকে সাধুবাদ জানায়,
জ্যাক ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, আপনার মতো উদ্ভট চিন্তাভাবনা করে না। জ্যাক সম্পূর্ণ সুস্থ চিন্তাধারার মানুষ। জ্যাক যদি একজন বন্ধু হয়ে এমন হতে পারে, আপনি একজন প্রেমিক হয়ে কেন এর বিপরীত হবেন? তাহলে আমি আপনার আর জ্যাকের ভিতর থেকে কোনো একজনকে বেছে নিতে দুদণ্ড ভাবব কেন? আপনাদের বাসা থেকে যখন একটা বিশ্রী কারণে বেরিয়ে এসেছিলাম, আমার সে দিনগুলোতে যদি জ্যাকের সাহায্য না পেতাম আমার কি হতো আমি জানি না। আমার জীবনে খুব কম ভালো পুরুষের সান্নিধ্য পেয়েছি। তাই ভালো পুরুষদের প্রতি আমার বিশেষ দুর্বলতা, যেমন জ্যাকের প্রতি। জ্যাককে আমি ভালোবাসি বন্ধু হিসেবে, আপনার প্রেমিক হিসেবে। সেখানে জ্যাক আর আপনার মাঝে তুলনা আসে কোত্থেকে? আর আপনি নির্বোধের মতো তুলনা করেছেন, আমি আমার নিজের মতো ভেবে উত্তর দিয়েছি। মোনা বলা শেষ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। প্রিয়মের অভিব্যক্তি দেখার জন্য তাকাল। প্রিয়ম অন্যদিকে ফিরে আছে। কিছুক্ষণ প্রগাঢ় নিস্তব্ধতার মাঝে যাপিত হল। নিস্তব্ধতাকে অবকাশ দিয়ে প্রিয়ম চাপা মর্মপীড়া গলায় নিয়ে বলল, তোমার কথার সারাংশ হল তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে জ্যাকের ভূমিকা বেশি। তুমি যেমনটা চাও ঠিক তেমন জ্যাক। তাই তুমি জ্যাককে বেছে নিবে। তোমার কথায় যুক্তি আছে। প্রিয়ম মোনার দিকে ফিরে তাকায়। প্রিয়মের চোখগুলো গাঢ় নীলাভ রং ধারণ করেছে। উগ্র রোষে চোখগুলো ধিকধিক করছে। ভিতরের তীব্র ক্রোধ যা প্রিয়মের গলার স্বরে প্রকাশ পায়নি। প্রিয়মের কথায় মনে হয়েছে তীব্র যন্ত্রণায় কাতর স্বরে বলেছে। মুহূর্তেই প্রিয়মের গলার স্বর বদলে যায়। আক্রোশপূর্ণ গলায় বলল, তোমার প্রতি আমার ভালোবাসা সকল যুক্তির ঊর্ধ্বে। সকল যুক্তি সেখানে পরাস্ত। জ্যাক তোমার জন্য কি করেছে কি না করেছে এসবে আমার কিছু যায় আসে না। তোমার জন্য যা দরকার এখন সব আমি করব। এখন জ্যাককে কি দরকার? তোমায় সাপোর্ট দিব, তোমায় সম্মান করব। কিন্তু শর্ত শুধু একটা, জ্যাকের সাথে কোনো ধরনের যোগাযোগ থাকতে পারবে না তোমার। হ্যাঁ, আমি স্বার্থপরের মতো কথা বলছি, আমি বিবেকহীন অসুস্থ মানুষের মতো কথা বলছি। তোমার জন্য আমি বিবেকহীন, অসুস্থ, স্বার্থপর। আমি জ্যাককে বরদাস্ত করতে পারব না। মোনা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। নির্বাক হয়ে রইল। জটিল এক গোলক ধাঁধায় পড়ে গেল। প্রিয়মের একগুয়েমি কথায় মোনা স্তব্ধ হয়ে রইল। এমন একজন মানুষকে নিয়ে কাটানো আদৌ সম্ভব? যে ক্লেশের ভয় মোনা ভালোবাসাকে উপেক্ষা করেছে সেই ক্লেশে মোনা দগ্ধ হচ্ছে। জগতের কি অদ্ভুত নিয়ম! যে যন্ত্রণা মোনা কখনো বহন করতে চায়নি, সে যন্ত্রণা এখন মোনার রগে রগে পীড়া দিচ্ছে। মোনা তীব্র নৈরাশ্য ভরা গলায় বলল, প্লিজ আপনি চলে যান। আপনার এই বিবেকবর্জিত সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবেন না। আমি নিজের কাছে নিজে লজ্জিত, অনুতপ্ত। জ্যাকের প্রতি এত বিমুগ্ধ তুমি, এত ভালোবাসা তোমার। তাহলে আমি কে? আমার সাথে কেন সম্পর্ক জড়ালে? প্রিয়মের কথার প্রত্যুত্তরে মোনার চিৎকার দিতে ইচ্ছে হল। প্রিয়মের মূর্খতাপূর্ণ আচরণে মোনা প্রচণ্ড হতাশ। মোনা বিরক্ততে চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, জ্যাকের প্রতি আমি বিমুগ্ধ। জ্যাক চমৎকার একজন মানুষ। একজন চমৎকার মানুষ প্রেমিক ব্যতীত অন্য কিছুই হতে পারে না? বন্ধু হতে পারে না? আপনায় বুঝাতে আমি ব্যর্থ, আমি গুছিয়ে জবাব দিতে পারছি না। আমার মাথা কাজ করছে না। আপনি যান দয়া করে। রাগের অনলে উত্তপ্ত নেত্রে মোনার দিকে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ম। মোনার অসহ্য লাগছে প্রিয়মকে, তীব্র অসহ্য। মোনা অসহ্য, বিরক্তির শেষ সীমায় পৌঁছে গেছে। প্রিয়মের ক্রোধান্মাত্ত দৃষ্টি ধীরে ধীরে শান্ত হয়ে গেল কেন জানি। প্রিয়ম খুব শান্ত গলায় বলল, তুমি আমার ভালো লাগা।
আর আমি নিজের পছন্দের জিনিস একান্ত নিজের রাখতে পছন্দ করি। তোমাকেও তেমন থাকতে হবে মোনা। আর সেখানে যদি জ্যাক বাধা হয়ে দাঁড়ায় আমি জ্যাককে মেরে ফেলতে দুবার ভাবব না। মোনা নিষ্প্রাপ দৃষ্টিতে তাকালো প্রিয়মের দিকে। এই মুহূর্তে প্রিয়মের প্রতি কোনো রকম আবেগ, ভালোবাসা কিছুই কাজ করছে না। মোনার শুধু মনে হচ্ছে ওর সামনে বিবেক বুদ্ধিহীন, নির্বোধ একজন মানুষ দাঁড়িয়ে আছে। মোনা তাচ্ছিল্য ভরা গলায় বলল, এসব নিয়ে জ্যাককে যদি আপনি একটা কথা বলেন। মোনার কথা শেষ না হতেই প্রিয়ম গর্জে ওঠে। প্রিয়মের চোখ দুটি যেন উজ্জ্বল অগ্নিশিখা। বলে, কি করবে তুমি শুনি? জ্যাকের জন্য এত জলে কেন তোমার? মোনা এসবের উত্তর না দিয়ে বলে, জ্যাককে খুন করবেন না? খুন তো 10 বছরের একটা বাচ্চাও করতে পারে। অন্ধকারে পিছন থেকে গলা বরাবর ছুরির একটা আঘাতেই খুন করা যায়। আপনি মানসিকভাবে অসুস্থ। মোনা একটু থেমে চিৎকার দিয়ে বলে, যান আপনি বেরিয়ে যান এখান যান। পলকেই বিশাল এক পরিবর্তন হল প্রিয়মের। প্রিয়ম ক্ষীণ নিঃশ্বাস ফেলল। সকল রাগ, ক্ষোভ, ক্রোধের যেন নিরসন হল। নিচু স্বরে আস্তে করে বলে, আচ্ছা চলে যাচ্ছি। কিন্তু একটা প্রশ্নের উত্তর দেও। আমাদের বাসা থেকে কি বিশ্রী কারণে তুমি চলে এসেছ? মোনা উত্তর দিল না। প্রিয়ম কিছুক্ষণ মোনার দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকল। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম পুনরায় বলল, বলবে না তুমি? আচ্ছা আমি যাচ্ছি। প্রিয়ম নির্বিবাদে চলে গেল। মোনা তাকাল না সেদিকে। শরীর, মন দুটোই শৈথিল্য হয়ে গেছে। মোনা দুর্বল পায়ে হেঁটে গিয়ে দরজা বন্ধ করল। ভিতর থেকে তীব্রবেগে কান্না বের হয়ে আসতে চাচ্ছে। এই কান্নার নির্দিষ্ট কোনো কারণ নেই। মোনার মর্মদেশে অতি যন্ত্রণা অনুভূত হচ্ছে। মোনা কান্না গিলে বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। মোনা কাঁদতে চায় না, কারো জন্য কাঁদতে চায় না। এসব তুচ্ছ কারণে কাঁদতে চায় না। আত্মক্ষোভে মোনা ফেটে পড়েছে। সমস্ত বারণ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোনার চোখ বর্ষণমুখর হয়ে পড়েছে। মোনার গণ্ডদেশ নোনা সলিলে প্লাবিত হচ্ছে। বুক জুড়ে তাণ্ডব চালাচ্ছে মহাপ্রলয়। নয়ননীর আপন গতিতে বিসর্জিত হচ্ছে। মোনার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। কত সময় ওভাবে পেরিয়ে গেছে হিসেব নেই। কান্না থামতে কয়েক ঘন্টা লেগেছে। একসময় কান্না থেমে গেলেও অদ্ভুত এক যন্ত্রণা মোনার বুকের ভিতরটা আচ্ছন্ন করে রেখেছে। ক্রমান্বয়ে যন্ত্রণাটা তীক্ষ্ণ হচ্ছে। মোনা মুমূর্ষু রোগীর ন্যায় বিছানায় পড়ে থাকল। প্রেম নামক এক অনুভূতিতে কয়েক ঘন্টা আগেও মোনা আবিষ্ট ছিল। প্রিয়মের কথা মনে পড়তেই শরীর, মন জুড়ে হিমশীতল এক শিহরণ জাগত। অথচ এখন মোনার সবকিছু তেতো লাগছে। বিমর্ষ হয়ে পড়েছে মোনা। সন্ধ্যার ম্লান আলো শহর জুড়ে ব্যাপ্ত হচ্ছে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। নিশান পায়ে ব্যথায় কাতরাচ্ছে। মোনা উঠে বসে। মোনার গলার স্বর ভারী শোনাচ্ছে। ক্লান্ত গলায় বলল, দেখি পা দেখি। ব্যথা হচ্ছে খুব? নিশান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মোনা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বিছানা ছাড়ে। এক হাতে পানির গ্লাস, অন্য হাতে করে ওষুধ নিয়ে আসে। পানির গ্লাসটা বেডসাইডে রেখে নিশানকে ওষুধ খেয়ে নিতে বলল। কিছুক্ষণ নিশানের পাশে শূন্য মনে বসে থাকে। মাথায় ভিতর নানান চিন্তা উকি দিচ্ছে। প্রিয়মের কথা ভাবছে, সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবছে। আফসোসে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে, চোখ ভিজে ওঠে। নিশানের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ব্যথা কমেছে? নিশান ততক্ষণে ঘুমিয়ে গেছে। মোনাও শুয়ে পড়ল। প্রিয়ম কল,
মেসেজ কিছুই দেয়নি। যেখানে বোঝাপড়ার এত ঘাটতি সেখানে ভালোবাসা টিকে কখনো? দুইজন দুই মেরুর মানুষ, বিপরীত চিন্তাধারায় মানুষ। মোনা ঘুমানোর চেষ্টা করে, শুধু এপাশোপাশ করছে, ঘুম আসছে না। প্রিয়মের বলা কথাগুলো বারবার মোনার কানে প্রতিধ্বনিত হচ্ছে। রাতে তেমন ঘুম হল না। সকালবেলা জানালার কাচ ভেদ করে সূর্যালোক তির্যকভাবে রুমে প্রবেশ করল। মেঝেতে কয়েক খণ্ড সূর্যরশ্মি চঞ্চলভাবে বিচরণ করছে। মোনা ঘুম থেকে উঠে বসে, চোখ দুটিতে প্রদহ হচ্ছে। মোনা নিভু নিভু চোখে তাকায়। মাথার ভিতর ঝিমঝিম করছে। ঘুম ভাঙতেই বিশাল এক শূন্যতায় মোনার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। নিশানের পায়ে ব্যথার কারণে মোনা বাসায়ই থাকে। মোনা সমীর আর শ্রুতির কথা ভাবে। কি দারুণ প্রেম ওদের। মোনার ক্ষোভ হয়, ভাবে ভাগ্যই খারাপ। খারাপ ভাগ্য নিয়ে ভালো কিছু আশা করাটা বোকামি ছাড়া আর কি? কেন ভালোবাসতে গেল প্রিয়মকে? এমন একটা মানুষের সাথে সারা জীবন কাটানো কখনো সম্ভব না। ধারালো একটা কষ্ট মোনায় কুড়ে কুড়ে খাচ্ছে। মোনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। 2 দিন এভাবে কেটে যায়, প্রিয়ম কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করেনি। মোনা অনুতাপের শিখায় দগ্ধ হচ্ছে। প্রিয়মকে ভালোবেসে অনুশোচনা করছে। মোনার চোখ দুটি আপনা আপনি ভিজে ওঠে। খুব দীর্ঘ সময় না, মাত্র কয়েকটা দিন কেটেছে প্রিয়মের সাথে। সেই প্রেমময় অনুভূতিগুলো ফ্যাকাশে, বিবর্ণ হয়ে বুকের মাঝে চাপা যন্ত্রণার ন্যায় বিচলন করছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে মোনার। বুকের ভেতর আকাশসম হাহাকার। মোনা বুঝে গেছে প্রিয়মের সাথে পথচলা কঠিন। মোনা সব ভুলে যেতে চায়। এসব নিয়ে ভাবতে চায় না, কষ্ট পেতে চায় না। কিন্তু প্রগাঢ় এক ক্লেশ আপন নিয়মে যন্ত্রণা দিচ্ছে। প্রিয়ম একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি, তবে কি প্রিয়মের কাছে ক্ষণকালের বিভ্রম ছিল? নিজেকে সংযত করতে না পারার গ্লানি নতুন করে নাড়া দিয়ে উঠেছে। প্রিয়মকে নিয়ে চিন্তা মাথা থেকে নামাতে পারছে না। বিষাক্ত এক যন্ত্রণায় মোনা নিঃশেষ হয়ে যাচ্ছে। মোনার শরীর, মন ভীষণভাবে নিস্তেজ হয়ে গেছে। একদিকে বিচিত্র রকমের চিন্তা মোনার মস্তিষ্ক প্রবরণ করে রেখেছে, অন্যদিকে চরম একাকিত্বে মোনা কাহিল হয়ে পড়েছে। অবকাশ দরকার এর থেকে। নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে মোনা। ছোটবেলা থেকে কষ্ট যার সহচর, সে কেন হবে ভালোবাসার কাঙ্গাল? সম্পর্কে জড়ানোর পর মোনা সব বিষণ্ণতা, দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসেছিল। আর এখন সব যেন আগের তুলনায় প্রখর হয়েছে। নিশানের পায়ের ব্যথা কমে এসেছে, হাঁটলে একটু ব্যথা হয়। মোনা ঠিক করেছে আজ ভার্সিটিতে যাবে। লম্বা এক শাওয়ার নেয়। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের প্রতিবিম্বের দিকে চিত্তক্ষোভ নিয়ে তাকিয়ে থাকে। তোয়ালে দিয়ে উদাস মনে চুলগুলো মুছে। এর ভিতর নিশান স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। মোনা চোখ লাল করে তাকিয়ে ধমকে ওঠে। বলেছি না পায়ের ব্যথা ভালো হলে যাবে। হাঁটাহাঁটি করলে ইনফেকশন হবে। আর একটা কথা বলবে না। মোনার কর্কশ গলার ধমক শুনে নিশান মাথা নিচু করে গুটি গুটি পায়, রং আর কাগজ নিয়ে বারান্দায় চলে যায়। মোনা ভার্সিটির উদ্দেশ্য বের হয়। সকাল থেকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে, বৃষ্টি যেন নিস্তেজ শরীরে আকাশ থেকে ক্লান্তভাবে পড়ছে। বৃষ্টির বেগ বাড়ছে না আবার কমছেও না একবারে। মোনা বাসস্ট্যান্ডে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। কোনো কঠিন রোগ থেকে সদ্য সেরে ওঠা রোগীর ন্যায় ক্লান্ত চেহারা। মোনার নিষ্প্রাপ চোখ দুটি হন্য হয়ে একদিক ওদিকে তাকাচ্ছে। প্রিয়মের উপর প্রচণ্ড অনীহা, অথচ অদ্ভুত এক কারণে আবার প্রিয়মকে খুঁজছে। শো শো করে বাস এসে থামে। মোনা বাসে ওঠে। মনের কোনো এক কোণে অদ্ভুত এক শূন্যতা, রিক্ততা।
বাস চলতে শুরু করে। মোনা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মোনার দৃষ্টি থমকে যায়, বুকের পাঁজর কাঁপিয়ে ধক করে ওঠে। আর একটু হলেই যেন হার্ট বিকল হয়ে যেত। প্রিয়ম একটা রেস্তোরাঁ থেকে বের হচ্ছিল। মোনা শুধু এক পলক দেখেছে। মোনার তীব্র থেকে তীব্রতর যন্ত্রণা হচ্ছে। মোনা চোখ বুজে থাকে। প্রিয়মের সাথে প্রেমের আগের দিনগুলোর কথা ভাবছে মোনা। প্রিয়ম বেহায়ার মতো মোনার অপমান সহ্য করে যেত। আর এখন মোনা তাচ্ছিল্যপূর্ণ মনে হাসে। নিদারুণ এক বিষাদ সে হাসিতে। বাস এসে ভার্সিটির সামনে থামে। মোনা বাস থেকে নামে। একটু দূরেই ওয়াটস আর শ্রুতি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। ওয়াটসের সাথে শ্রুতির এত সখ্যতা, সমীর কি এ নিয়ে কিছু বলে না? মোনা ওদের দিকে এগিয়ে যায়। মোনাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। শ্রুতি প্রথমে আমুদে হয়ে উঠলেও খানিক বাদে অনুযোগের সুরে বলে, মোনা তুমি এমন কেন বলে তো? কোথায় ছিলে এ কয়দিন? ফোনটা পর্যন্ত ধরনি। একটু থেমে ওয়াটসের দিকে তাকিয়ে আবার বলে, আমি তো ঠিক করেছিলাম ওয়াটস, সমীর আর আমি মিলে তোমায় খুঁজতে বের হব। মোনা অতীব কষ্টে করে একটু হাসল। একটা ক্ষীণ শ্বাস ফেলে বলল, অসুস্থ ছিলাম একটু। তোমরা কেমন আছো? ওয়াটস বলে, আমিও তাই ভেবেছিলাম তুমি হয়তো অসুস্থ। আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। তুমি একটু নোটিশ করবে তো আমাদের। কিছুক্ষণ ওদের সাথে কথা বলে কেটে যায়। মোনা উদাসচিত্তে দুই একটা কথা বলছে, আবার হঠাৎ হঠাৎ নানান ভাবনায় বিবশ হয়ে যাচ্ছে। ক্লাস শুরু হয়, মোনার তিক্ত লাগছে সবকিছু। ক্লাস শেষ হওয়ার পর মোনা চিন্তান্বিত গলায় শ্রুতিকে জিজ্ঞেস করে, আচ্ছা ওয়াটস আর তোমার ফ্রেন্ডশিপ নিয়ে সমীর কিছু বলে না? মোনার কথা শুনে শ্রুতির কপাল কুঞ্চিত হয়। যেন মোনা কোনো অবান্তর প্রশ্ন করেছে। শ্রুতি হেসে বলে, কি অদ্ভুত প্রশ্ন। সমীর কি বলবে? সমীর আমার সকল কাজকে সম্মান করে, আমাদের ফ্রেন্ডশিপকেও। আর রিলেশনশিপের বিশ্বাস হল মৌলিক বিষয়, যেটা আমাদের মাঝে সম্পূর্ণ আছে। তুমি হঠাৎ এ প্রশ্ন কেন করলে? মোনা অন্যদিকে তাকিয়ে খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেলে কেবল আস্তে করে বলল, এমনি জানতে ইচ্ছে হল। ভার্সিটি শেষে মোনা কিছুটা পথ শ্রুতির সাথে যায়। শ্রুতির বাসা ভার্সিটির কাছেই। এরপরে মোনা একা একা হাঁটছে। গুড়ি গুড়ি ফোঁটায় বৃষ্টি অবিরাম পড়ে চলেছে। মোনা আকাশের দিকে তাকায়, মেঘাচ্ছন্ন আকাশ। মোনার মনের মতো বিষণ্ণতায় ছেয়ে আছে অম্বর। হঠাৎ পিছন থেকে কেউ এসে মোনার হাত ধরে হেঁচকা টান দেয়। মোনা প্রচণ্ডভাবে চমকে উঠে ত্রাসিত চোখে তাকায়। প্রিয়ম দাঁড়িয়ে আছে। প্রিয়মের চুলগুলো বৃষ্টিতে ভিজে চোখ অবধি লেপ্টে আছে, চুল থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে নাকমুখে। চোখগুলো ঘোলাটে দেখাচ্ছে, উদ্ভ্রান্তের মতো চাহনি। মোনা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল প্রিয়মের দিকে। খুব শীতল গলায় বলল, আপনি? হ্যাঁ আমি। 2 দিনে একবারও আমার খোঁজ নেওয়া যায়নি মোনা? মোনা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, বলেছি না আমার সামনে আসবেন না কখনো। অসহ্য লাগে আমার। মোনা ঠান্ডা গলায় বলছে কথাগুলো, কিন্তু ভিতরে প্রচণ্ড আক্রোশ। মোনা একটু থেমে আবার বলল, পৃথিবীতে না আমি আপনার জন্য সৃষ্টি হয়েছি, না আপনি আপনি আমার জন্য। আমরা দুইজন দুই মেরুর মানুষ, আমাদের পথ ভিন্ন ভিন্ন। এটা আমাদের মেনে নিতে হবে। অনুরোধ আপনার কাছে, কখনো আমার সামনে আসবেন না। মোনা হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। বৃষ্টি ক্রমশ বাড়ছে। প্রিয়ম কাতর গলায় বলল, আসলে কি হয়েছে জানো মোনা?
তুমি আমায় নিয়ে দ্বিধান্বিত, তাই যে কোনো বিষয়ে সর্বপ্রথম আমায় ছেড়ে যাওয়ার কথা মনে আসে তোমার মনে হয় তুমি ভুল করেছ আমার সাথে সম্পর্ক জড়িয়ে। তুমি আমায় নিয়ে সন্দিহান। হ্যাঁ, আমি ওই দিন অন্যায় কিছু কথা বলেছি, উচিত হয়নি আমার ওসব বলা। আমার রাগ হয়েছিল, আর রেগে গেলে আমি জ্ঞানশূন্য হয়ে যাই। ভুল করেছি বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিবে, শুধরে নেওয়ার সুযোগ দিবে না? আসলে আমার ছেড়ে চলে যাওয়ার চিন্তা তোমার অস্থিমজ্জায় গেঁথে আছে। তুমি সব সময় ভাবো। মোনা চাপা গলায় চিৎকার করে উঠল। চোখ মুখ ইস্পাতের মতো কঠিন। প্রিয়মের কথাটা অসমাপ্তই থেকে গেল। মোনা শক্ত গলায় বলল, আমার যেতে হবে। আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আপনার কথায় আমার সিদ্ধান্ত বদলাবে না। প্রিয়মের চোখে মুখে অসহায় ভাব ফুটে উঠল। অস্থির গলায় বলল, মোনা, আমি জ্যাক কিংবা তোমাদের বন্ধুত্বের বিষয়ে কিছু বলবো না। একবার সুযোগ দেও। আমি কত প্রেম করেছি, ওরা আমার চোখের সামনে অন্য মানুষকে চুমু খেলেও আমি ঈর্ষান্বিত হইনি। অন্য পুরুষের সাথে রাত কাটালেও আমি ডেকে জিজ্ঞেস করিনি। তোমার বেলায় অন্য আমি হয়ে যাচ্ছি মোনা। এর ভিতর ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। প্রিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকভেজা হচ্ছে। প্রচণ্ড বেগে উত্তল বৃষ্টি, সাথে দমকা বাতাস। মোনার হাতের ছাতাটা এত বাতাসে নড়বড়ে হয়ে যাচ্ছে। মোনাও প্রায় অর্ধেক ভিজে গেছে। প্রিয়ম মোনার উত্তরের অপেক্ষায় অধীর হয়ে আছে। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার অধৈর্য হয়ে বলল, একবার তো সুযোগ দিবে মোনা। আমি জ্যাককে সরি বলবো প্রয়োজন বোধে। মোনা, আমি থাকতে পারছি না তোমায় ছাড়া, আমার প্রচণ্ড যন্ত্রণা হয়। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নিশান ঝড় বৃষ্টি ভয় পায়। বাসায় যেতে হবে আমার। মোনা হাঁটতে উদ্যত হলে প্রিয়ম পথ রুখে দাঁড়ায়। বৃষ্টির বেগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। সেই সাথে বেড়ে চলেছে মোনাকে হারানোর শঙ্কায় প্রিয়মের অসহায়ত্ব। প্রিয়ম নির্বাক দৃষ্টিতে তাকায়। উপায়হীন হয়ে নিস্তেজ গলায় বলল, একটা বার সুযোগ দিবে না তুমি? ভবিষ্যতে যদি তুমি আমায় ছেড়ে যাওয়ার মতো কারণ পাও তাহলে ছেড়ে যেও। আমি তোমার কল্পনার মানুষটা হব। তোমায় সাপোর্ট দিব, সম্মান করব, তোমার ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিব, তোমায় স্বাধীনতা দিব। প্রিয়মের কথায় মোনার অন্তরতম প্রদেশে ঝড় বৃষ্টির মতো তাণ্ডব শুরু হয়। গত 2 দিনের যন্ত্রণা কিংবা সিদ্ধান্তের কথা ভেবে মোনা বিমুখ হয়ে পড়ে। অনিচ্ছাকৃতভাবেও মোনার নেওয়া শক্ত সিদ্ধান্তগুলো অচিরেই যেন ধুয়ে মুছে গেল। মোনা আবার দুর্বল হয়ে পড়ে। মোনা কোনো উত্তর দেয় না। প্রিয়ম পথ ছেড়ে দেয়, মোনা হাঁটতে থাকে। উত্তাল ঝড়, বৃষ্টিতে ভিজে গেছে পুরো। অকারণেই মাথার উপর ছাতাটা। প্রিয়ম মোনার পিছু পিছু হাঁটছে। মোনা প্রিয়মের দিকে তাকাচ্ছে না। প্রিয়মের দিকে তাকালেই মোনা মোহগ্রস্ত হয়ে পড়ে যেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মোনা, কিছু বলো প্লিজ। আমি তো বলছি জ্যাককে আমি সরি বলবো। জ্যাকের বিষয়ে কিছু বলবো না। একবার সুযোগ চেয়েছি শুধু। প্রিয়মের কথাগুলো মোনার কানে বিদ্ধ হয়। এই স্বর, এই মুখ, এই চাহনি মোনার প্রথম প্রেমানুভূতির কারণ, প্রথম ভালোবাসা। এই উপেক্ষা করা যে কঠিনতর কাজ। প্রথম স্পর্শানুভূতি, প্রথম চুমু মোনার চোখের সামনে পর্দার মতো ভাসছে। মোনা তাকাচ্ছে না প্রিয়মের দিকে, কোনো কথার উত্তর দিচ্ছে না। ভার্সিটি থেকে মোনার বাসা বেশ দূরে, এত দূরের পথ কিভাবে পেরিয়ে এসেছে? কত সময়ে পেরিয়ে এসেছে মোনার খেয়াল নেই। মোনা বাসার ভিতরে ঢুকে যায়। প্রিয়ম বৃষ্টির ভিতর বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকে।
মোনা নেশাগ্রস্ত মানুষের মতো রুমে ঢুকে জানালার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে প্রিয়মের দিকে। তারপর মোনা ভেজা কাপড় বদলে নেয়। প্রিয়ম তখনও বাসার সামনে দাঁড়ানো। মোনা জানালা বন্ধ করে বসে থাকে। প্রিয়ম কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে ছিল মোনা জানে না। চলবে।